Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে, ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, জল, মাটি, বায়ু, যাদের সঙ্গে আমরা মিলেমিশে বেঁচে আছি, তাদের সকলকে নিয়েই আমাদের পরিবেশ। বর্তমানে আমাদের পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। পরিবেশের প্রাকৃতিক গুণাবলীর অবক্ষয় হচ্ছে, অর্থাৎ পরিবেশ বাঁচার যে অনুকূল পরিবেশ, সুন্দর পরিবেশ, তা প্রতিকূল হয়ে যাচ্ছে ক্রমশ। বর্তমানে খরা, বন্যা, মহামারী, বিভিন্ন অসুখ বিসুখ। মহামারী বলতে করোনা ভাইরাসের কথা মনে পড়ে। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, অপ্রয়োজনে বাইরে বেরোবে না। তো পরিবেশের প্রাকৃতিক গুণাবলীর অবক্ষয়ের কারণে, পরিবেশ দূষণের কারণে বিভিন্ন বিপদের সম্মুখে আমরা। তাই পরিবেশ নিয়ে ভাববার সময় এসেছে। সেই কারণেই এই অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। পরিবেশ কি দিয়ে তৈরি? প্রধানত জীব এবং জড় উপাদান দিয়ে পরিবেশ তৈরি। জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী, আর জড় উপাদান বলতে জল, মাটি, বায়ু, বা বলা যায় শিলামণ্ডল মানে স্থলভাগ, বায়ুমণ্ডল জলভাগ, এবং বায়ুমণ্ডল যা গ্যাসীয় মণ্ডল। আলোচনার প্রথম বিষয় হচ্ছে আমাদের বায়ুমণ্ডল নিয়ে, বাতাস নিয়ে। এই যে ঘরটা আমরা ফাঁকা দেখছি, শূন্য দেখছি, বাস্তবে এটা শূন্য নয়, বায়ু দিয়ে ভর্তি। বাইরের আকাশও বায়ু দিয়ে ভর্তি। অর্থাৎ এক কথায় আমরা বায়ুর সাগরে ডুবে আছি। আমরা বায়ুর সাগরে ডুবে আছি। এই বায়ু বা গ্যাসীয় পদার্থ, এরও ওজন আছে। কঠিন বা তরলের তুলনায় অনেক কম, তবুও ওজন আছে। তাই পৃথিবী অভিকর্ষ বলের মাধ্যমে বায়ুকেও ধরে রাখতে চাই নিজের কাছে। এই বায়ু পৃথিবীর চারপাশে গ্যাসীয় আবরণী চাদরের মতন পৃথিবীকে ঘিরে রয়েছে, যাকে বায়ুমণ্ডল বলে। অর্থাৎ অভিকর্ষ বলের কারণে যে অদৃশ্য গ্যাসীয় আবরণী পৃথিবীকে ঘিরে রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলে। আকাশে বা মহাকাশে সমস্ত আকাশ বায়ু দিয়ে ভর্তি নয়। প্রায় ভূমি থেকে 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্ব পাওয়া যায়। কত কিলোমিটার? প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের বিস্তৃতি 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই বায়ুর মধ্যে কি কি আছে? প্রধানত নাইট্রোজেন গ্যাস 78%, অক্সিজেন গ্যাস 21% প্রায়, কার্বন ডাইঅক্সাইড 0.04%, তাছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নেরন ইত্যাদি ইত্যাদি এই বায়ুমণ্ডলে রয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্থানে বায়ুর চাপ বিভিন্ন, বায়ুর উষ্ণতা বিভিন্ন, বায়ুর ঘনত্ব বিভিন্ন। তাই প্রথমত ঘনত্বের বিচারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায়: হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং হেটেরোস্ফিয়ার। আমরা লিখেছি
প্রথমে বায়ুমণ্ডলের সংজ্ঞা, যে অভিকর্ষ বলের প্রভাবে যে অদৃশ্য গ্যাসীয় আবরণী পৃথিবীকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। মূল উপাদান নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাই অক্সাইড 0.04%, জলীয় বাষ্প, ধূলিকণা, নিষ্ক্রিয় গ্যাস। ঘনত্বের বিচারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করছে, হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। ভূমি থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে, বায়ু স্তরে সর্বত্র ঘনত্ব প্রায় সমান ঘনত্বের বায়ু রয়েছে। জলীয় বাষ্প একটু কম বেশি হতে পারে, কিন্তু অন্যান্য বায়ুর উপাদানগুলি প্রায় সমান ঘনত্বে রয়েছে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই স্তরকে বলা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এবং বায়ু প্রায় সমসত্ব হয়, সমান ঘনত্বের হয়। আর বিষমমণ্ডল 80 কিলোমিটারের উপরের যে বাকি অংশটা, অনেকটা বাকি, তার বিভিন্ন অংশে বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি ইত্যাদি। নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, হিলিয়াম, হাইড্রোজেন, এগুলি। তাই বিভিন্ন স্তরে বিভিন্ন ঘনত্ব, তাই তাকে বলা হয় হেটেরোস্ফিয়ার, বিষমমণ্ডল। ঘনত্বের বিচারে সমমণ্ডল, বিষমমণ্ডল। আর উচ্চতা, উষ্ণতা এবং চাপের বিচারে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় আরো 6টি ভাগে: ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং শেষে ম্যাগনেটোস্ফিয়ার। প্রথম যে বায়ুর স্তর, যার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, সেটি প্রথম বায়ুস্তর। এই প্রথম বায়ুস্তর ভূমি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, যেখানে বেশি পরিমাণে বায়ু রয়েছে, অর্থাৎ ঘনত্ব এবং চাপ এই ট্রপোস্ফিয়ারেই সর্বাধিক। অর্থাৎ আমরা যে বায়ু স্তরে ডুবে আছি, ঘরবাড়ি, গাছপালা এগুলো যে রয়েছে, সব রয়েছে ট্রপোস্ফিয়ারে। আমরা এখানে যত উপরে উঠব, ধীরে ধীরে বায়ুর উষ্ণতা কমবে। তাই পাহাড়ে, পর্বতে তুষারপাত হয়, বরফ থাকে, ঠান্ডা থাকে। নিচে বেশি গরম, উপরে আস্তে আস্তে উষ্ণতা কমতে কমতে -55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এই ট্রপোস্ফিয়ারে। যত উপরে উঠবো উষ্ণতা বাড়বে না কমবে? উষ্ণতা কমবে ট্রপোস্ফিয়ারে। সবসময় কমতে কমতে যাবে তা নয়। পরের স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারে উপরে উঠলে উষ্ণতা বাড়বে। তার পরের স্তরে, মেসোস্ফিয়ারে উপরে উঠলে উষ্ণতা কমবে। তাই প্রথমে কমবে, তারপরের স্তরে বাড়বে, তারপরের স্তরে কমবে, তারপরের স্তরে বাড়বে এবং শেষের দিকে বাড়তে থাকবে। এই ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে ঘনমণ্ডল, কারণ বায়ু সব থেকে বেশি ঘন, সব থেকে বেশি বায়ুর চাপ এই ট্রপোস্ফিয়ারে। তাই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ঘনমণ্ডল। ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প এবং মেঘ থাকার কারণে, ধূলিকণা থাকার কারণে ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, তুষারপাত, বিদ্যুতের চমক, বজ্রপাত, কুয়াশা, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছু ট্রপোস্ফিয়ারেই হয়। তাই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, রাগী মণ্ডল। আমি লিখেছি যে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের বায়ুস্তর ভূমি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর চাপ আর ঘনত্ব সবচেয়ে বেশি হওয়ায় একে ঘনমণ্ডল বলে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত, মেঘ, কুয়াশা অর্থাৎ আবহাওয়া, জলবায়ুর পরিবর্তন এই স্তরে হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলে। মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে যে আবহাওয়া এবং জলবায়ু
বায়ুমণ্ডলের কোন স্তর নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার, যার অপর নাম ঘনমণ্ডল, যার অপর নাম ক্ষুব্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি হারে উষ্ণতা কমে। এই ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের সংযোগ স্থলকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ। ট্রপোস্ফিয়ারে উপরে উঠলে উষ্ণতা কমবে, কমতে কমতে -55 ডিগ্রি। ট্রপোপজ বলা হচ্ছে সেই ঊর্ধ্ব ভাগকে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু, প্রায় 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতার যে বায়ুর স্তর, সেই বায়ু স্তরকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মাঝের অংশ, মিলনস্থল, ট্রপোপজ। পজ মানে থেমে যাওয়া। সেখানে উষ্ণতা প্রায় স্থির থাকে -55 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রপোস্ফিয়ার যে বায়ু স্তরে আমরা রয়েছি, যেখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত, শীত, গ্রীষ্ম, বর্ষা হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তাই এর অপর নাম হচ্ছে ঘনমণ্ডল। আর বায়ুর চাপ এবং ঘনত্ব সবচেয়ে বেশি এই ট্রপোস্ফিয়ারেই, তাই একে বলা হচ্ছে ঘনমণ্ডল। এবং অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। তাহলে ঘনমণ্ডল এবং ক্ষুব্ধমণ্ডল বলতে ট্রপোস্ফিয়ারকেই বোঝায়। আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার খুব শান্ত, 16 থেকে 50 কিলোমিটারের মধ্যে অবস্থিত। স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ নেই, জলীয় বাষ্প নেই, ধূলিকণা নেই, তাই ঝড়, বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত কিচ্ছু হয় না। খুব শান্ত পরিবেশ, স্থির বায়ু। তাই স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমানগুলি অনায়াসে চলাচল করতে পারে বাধা বিঘ্নহীন ভাবে। স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত হওয়ায় এর অপর নাম হচ্ছে শান্ত মণ্ডল। 16 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। জলীয় বাষ্প, মেঘ নেই বলে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এই স্তরে হয় না। বায়ু খুব শান্ত, তাই একে শান্ত মণ্ডল বলে। জেট বিমান চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ারে যত উপরে উঠবো উষ্ণতা বাড়বে। বাড়বে মানে হাই বেড়ে যাবে না, -55 থেকে শুরু, বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ, যার পরের অংশ হচ্ছে মেসোস্ফিয়ার। অর্থাৎ মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এর সংযোগ স্থলকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ার অবস্থিত। কি লেয়ার? ওজোন লেয়ার। আমরা আলোচনা করব যে ওজোন লেয়ারের প্রধান অংশ বা প্রধান ভাগ এই স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। আর ওজোন স্তর থাকার কারণেই পৃথিবীতে জীবকুলের অস্তিত্ব রয়েছে, আমরা বেঁচে আছি। কারণ সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, ওজোন স্তর সেটাকে শোষণ করে নেয়, ফলে পৃথিবীতে জীব বেঁচে রয়েছে, উদ্ভিদ, প্রাণী, এদের অস্তিত্ব রয়েছে টিকে। পরের স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার, যার বিস্তৃতি 50 থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। মেসো খুব ঠান্ডা, শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মনে রাখার জন্য, মেসো খুব ঠান্ডা। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হলো মেসোস্ফিয়ার। কত শীতল? -90 কিংবা 92 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি লিখেছি যে ঊর্ধ্বসীমা মেসোপজ,
যার উষ্ণতা হলো প্রায় -90 থেকে 92 ডিগ্রি সেন্টিগ্রেড হয় উষ্ণতা। মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। মনে রাখার সহজ পদ্ধতি, ট্রপোস্ফিয়ারে উপরে উঠলে উষ্ণতা হ্রাস পাবে, পরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে উপরে উঠলে উষ্ণতা বৃদ্ধি পাবে, উল্টা। তার পরের স্তর মেসোস্ফিয়ারে উপরে উঠলে আবার উষ্ণতা হ্রাস পাবে, তার পরের স্তর থার্মোস্ফিয়ার, যেখানে উপরে উঠলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা আবার বৃদ্ধি পাবে। তার পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, আর উষ্ণতা কমবে না, বাড়তেই থাকবে। এক্সোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়। আমরা আলোচনা করব থার্মোস্ফিয়ার, যে 90 থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারে ইউভি রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, মহাজাগতিক রশ্মি এরা শোষিত হয়। থার্মোস্ফিয়ারের উষ্ণতা -90 92 থেকে বাড়তে বাড়তে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। কত ডিগ্রি? প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। থার্মোস্ফিয়ারের উচ্চ তাপের কারণে, উচ্চ উষ্ণতার কারণে যে গ্যাসীয় পদার্থগুলি রয়েছে তারা আয়নিত অবস্থায় থাকে। তাই আয়ন মণ্ডল অর্থাৎ আয়নোস্ফিয়ার এই থার্মোস্ফিয়ারের নিচের অংশে থাকে। সেই কারণে পৃথিবী থেকে আগত বেতার তরঙ্গ থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। লিখেছি আমি যে এই স্তরে অবস্থিত আয়নমণ্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। মেরুজ্যোতি, সুমেরু প্রভা, কুমেরু প্রভা, মেরু অঞ্চলে যে আকাশে আলো দেখা যায়, সেই মেরুজ্যোতি থার্মোস্ফিয়ারে গঠিত হয়। উল্কাপিণ্ড থার্মোস্ফিয়ারেই জ্বলে ওঠে। আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশন এর কক্ষপথটি থার্মোস্ফিয়ারেই রয়েছে। তাহলে থার্মোস্ফিয়ার 90 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বেড়ে যায়। -90 থেকে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার ব্যবধান। ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজাগতিক রশ্মি মানে কসমিক রে এই স্তরে শোষিত হয়। থার্মোস্ফিয়ারেই অবস্থিত আয়নমণ্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। মেরুজ্যোতি এই স্তরে গঠিত হয়। উল্কাপিণ্ড এই স্তরে জ্বলে ওঠে। আর আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি এই স্তরে রয়েছে। পৃথিবী থেকে খালি চোখে অনেক সময় দেখা যায়। এরপরে আছে এক্সোস্ফিয়ার। এক্সো মানে বাইরে, গ্রিক শব্দ এক্সো, অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটা 500 কিলোমিটারের উপরে অবস্থিত, যার উষ্ণতা 1200 ডিগ্রি থেকে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এক্সোস্ফিয়ারের উষ্ণতা কত? প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, আর শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসো সব থেকে ঠান্ডা, এক্সো সব থেকে গরম। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে অবস্থান করে। যত উপরে যাব বায়ুর ঘনত্ব তত কমবে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নিচের দিকে থাকে। উপরে উঠলে আস্তে আস্তে হিলিয়াম, হাইড্রোজেন এই গ্যাসীয় কণাগুলি থাকে। দেখা গেছে যে এক্সোস্ফিয়ারে অল্প কিছু সংখ্যক হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসীয় অণু থাকে। অত্যন্ত লঘু ঘনত্বের কম বায়ু এই এক্সোস্ফিয়ারে থাকে। উষ্ণতা অত্যাধিক। এর পরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট, চুম্বক থেকে শব্দটা আসছে। এই স্তরে কসমিক রে, মহাজাগতিক কণিকাগুলি পৃথিবীর যে চৌম্বক বলরেখা, ম্যাগনেটোস্ফিয়ার নামটাই সেজন্য এসেছে। বায়ু প্রায় নেই বললেই চলে।
অতি নগণ্য মাত্রায় কিছু হাইড্রোজেন অণু থাকতে পারে। তো ম্যাগনেটোস্ফিয়ারে চৌম্বক বলরেখা বরাবর মহাজাগতিক রশ্মির যে কণাগুলি সেগুলা ছড়িয়ে থাকে। ম্যাগনেটোস্ফিয়ার এই স্তরে মহাজাগতিক কণিকাগুলি পৃথিবীর চৌম্বক বলরেখা বরাবর ছড়িয়ে থাকে। একে ভ্যান অ্যালেন বলয় বলে। কি বলা হয়? ভ্যান অ্যালেন বলয় বলা হয় আবিষ্কারকের নাম অনুসারে। এই যে বায়ুর বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, বিভিন্ন উচ্চতায় এর অবস্থান করে, কিন্তু উচ্চতা নিখুঁত নেই। প্রায় বলে হঠাৎ করে বায়ুমণ্ডল শুরু, হঠাৎ করে বায়ুমণ্ডল শেষ হয় না, ক্রমশ পরিবর্তন ঘটে, ক্রমশ পরিবর্তন ঘটে। তাই প্রায় কথাটি লেখা ভালো, প্রায় কথাটি বলা ভালো। ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডল আছে বলে আমরা আছি। বায়ুমণ্ডল পৃথিবীকে টিকিয়ে রাখে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকে এই বায়ুমণ্ডলের জন্য। আমরা জানি সূর্যের জন্য এবং এই বায়ুমণ্ডলের জন্য। ওজোন স্তর বায়ুমণ্ডলে প্রায় 10 কিলোমিটারের পর থেকে 70 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওজোন স্তরের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু প্রথম দিকে এবং শেষের দিকে ওজোন স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব অত্যন্ত কম। তাই ওজোন লেয়ারের প্রধান অংশ, প্রধানত ওজোন স্তর, স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত এবং 20 থেকে 30-35 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। ওজোন স্তরের মূল অংশ স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। ওজোন এক প্রকার গ্যাস, আষ্টে গন্ধযুক্ত, যা অক্সিজেনের 3টি পরমাণু দিয়ে তৈরি। অক্সিজেন গ্যাসের 3টা পরমাণু একসঙ্গে যুক্ত হলে ওজোন গ্যাস উৎপন্ন হয়। এই ওজোন গ্যাস অক্সিজেন গ্যাস থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী। বায়ুমণ্ডলে রয়েছে প্রধানত 20 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। ওজোন গ্যাস সূর্য থেকে আসা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি অথবা ইউভি রশ্মিকে শোষণ করে পৃথিবীকে বাঁচায়, জীবকুলকে বাঁচায়, উদ্ভিদ প্রাণীকে বাঁচায়। ওজোন স্তর না থাকলে, ওজোন স্তর যদি ইউভি রশ্মিকে শোষণ না করত, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা যেত না। তাই ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। স্ট্রাটোস্ফিয়ারে কুড়ি থেকে 30 কিলোমিটারের মধ্যে তাহলে ওজোন স্তরের বিস্তৃতি কোথায়? স্ট্রাটোস্ফিয়ারে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। আষ্টে গন্ধযুক্ত, ইউভি রশ্মিকে শোষণ করে। ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। প্রাকৃতিক নিয়মেই ওজোন স্তরে ওজোন গ্যাস তৈরি হয়, গঠন হয় এবং ওজোন গ্যাস ভাঙে। ওজোন স্তরে ওজোন গ্যাসের প্রাকৃতিক ভাঙা গড়ার মাধ্যমে একটা গতিশীল সাম্য অবস্থায় পৌঁছায় এবং ওজোন স্তরে ওজোন গ্যাসের একটা স্থির মান বজায় থাকে।
কিন্তু মনুষ্য সৃষ্ট কারণে, বিভিন্ন কারণে ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়ীভূত হচ্ছে, ওজোন স্তর পাতলা হচ্ছে, ওজোন লেয়ার ডিপ্লেশন হচ্ছে। তাই সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি বর্তমানে ওজোন স্তর সম্পূর্ণরূপে আটকাতে পারছে না, ছাকতে পারছে না। ওজোন স্তর পাতলা হওয়ার কারণে ভেদ করে পৃথিবীতে পৌঁছে যাচ্ছে। তাতে কি কি সমস্যা হয় আমরা আলোচনা করব। প্রথমে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক নিয়মে ভাঙা গড়া, সেই বিষয়টা আমি আলোচনা করছি। অক্সিজেন গ্যাস ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মি কম তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ করে অক্সিজেন গ্যাস ভেঙে যায়, জায়মান অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। সদ্যজাত অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অক্সিজেন গ্যাস কম তরঙ্গ দৈর্ঘ্যের আল্ট্রাভায়োলেট রশ্মিতে অক্সিজেন ভেঙে গিয়ে দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু বিক্রিয়া করে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে ওজোন গ্যাস। ওজোন গ্যাস তৈরি হচ্ছে অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি কম তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা শোষিত হয়ে তাপীয় রাসায়নিক বিক্রিয়া ঘটে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। সেই অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাস গঠন করে। এরপরে ওজোন গ্যাস বেশি বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ইউভি রে, আল্ট্রাভায়োলেট রশ্মি, ওজোন গ্যাস ভেঙে গিয়ে তৈরি করে অক্সিজেন অণু আর জায়মান অক্সিজেন পরমাণু। আবার এই জায়মান অক্সিজেন পরমাণু ওজোনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে দুটো অক্সিজেন অণু। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সংখ্যার সমতা বজায় রাখতে হয় বিক্রিয়ার বাম দিকে এবং ডান দিকে। দুটো অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণুটা ইউভি রশ্মি শোষণ করে কম তরঙ্গ দৈর্ঘ্যের দুটো পরমাণুতে ভেঙে যায়। সেই পরমাণু আর অন্য অক্সিজেন অণু, ওই পরমাণু আর অন্য অক্সিজেন অণু বিক্রিয়া করে অক্সিজেন ও ওজোন গ্যাসে পরিণত হয়। এই ওজোন গ্যাস গঠনের তাপীয় রাসায়নিক বিক্রিয়া এই দুটো গঠন হচ্ছে, অক্সিজেন ওজোন গ্যাস তৈরি হচ্ছে, আর এই রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাস ভেঙে যাচ্ছে। তাই এটা হচ্ছে ভাঙন, গড়া এবং ভাঙা। তাই আলোক রাসায়নিক বিক্রিয়া আলোর মাধ্যমে হচ্ছে। এই আলোক রাসায়নিক বিক্রিয়ায় গড়া এবং ভাঙার মধ্য দিয়ে ওজোন গ্যাস তৈরি এবং ধ্বংসের মধ্য দিয়ে বিপরীতমুখী দুটি খেলার মাধ্যমে
একটা গতিশীল সাম্য অবস্থায় থাকে ওজোন লেয়ারে ওজোন গ্যাসের পরিমাণ বা ঘনত্ব। অর্থাৎ আলোক বিক্রিয়ার ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে ওজোন গ্যাস একটি গতিশীল সাম্য অবস্থায় বিরাজ করে অর্থাৎ ওজোন গ্যাসের স্থির পরিমাণ বজায় থাকে। কি লিখলাম? আলোক রাসায়নিক বিক্রিয়া, আলোর মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়ার ভাঙা গড়ার মধ্য দিয়ে ওজোন গ্যাস গড়ছে, সৃষ্টি হচ্ছে, ওজোন গ্যাস ভেঙে যাচ্ছে। তাই ভাঙা গড়ার মধ্য দিয়ে ওজোন গ্যাস একটি গতিশীল সাম্য অবস্থায় বিরাজ করে অর্থাৎ ওজোন গ্যাসের স্থির পরিমাণ বজায় থাকে। অর্থাৎ প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির নিয়মে ওজোন স্তরে ওজোন গ্যাস সৃষ্টি হয়, ওজোন গ্যাস ভেঙে যায়, তাতে একটা গতিশীল সাম্য অবস্থায় ওজোন গ্যাসের স্থির পরিমাণ বজায় থাকে। কিন্তু দুর্ভাগ্য, মনুষ্য সৃষ্ট কিছু কারণের জন্য ওজোন গ্যাস ক্ষয়ে যাচ্ছে, ওজোন গ্যাস ধ্বংস হয়ে যাচ্ছে, ওজোন লেয়ার ক্ষয়ীভূত হচ্ছে, ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে, ওজোন গ্যাসের স্তর পাতলা হয়ে যাচ্ছে। মানুষের কারণে, মনুষ্য সৃষ্ট কিছু কারণ। কি কি কারণ আমরা আলোচনা করব। কি লিখলাম? অত্যাধিক নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার ব্যবহারের কারণে, জমিতে কৃষিকাজে অত্যাধিক পরিমাণ নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার ব্যবহার করার কারণে, তীব্র গতিশীল এরোপ্লেন ছোটার কারণে বাতাসে নাইট্রোজেনের কিছু অক্সাইড বিপুল পরিমাণে বেড়ে যায়। নাইট্রোজেনের অক্সাইড বলতে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসগুলি বেড়ে যায়।
তাতে এই গ্যাসগুলি ওজোন গ্যাসকে, ওজোন স্তরকে ক্ষয়ীভূত করে, ওজোন গ্যাসকে ধ্বংস করে, রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসকে অন্য গ্যাসে রূপান্তর করে। আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া। নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাস, নাইট্রিক অক্সাইডটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে যাবে। অক্সিজেন কটা? তিনটা, একটা চারটা, 2 2 4 সমতা বিধান, তাই নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে যাবে। ওজোন গ্যাস ক্ষয় করবে, তাই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে, ওজোন গ্যাস থাকবে না, অক্সিজেনে কনভার্ট হবে। 2 নাম্বার নাইট্রিক অক্সাইড বিক্রিয়া শেষ। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা বিক্রিয়া করলে এটা পাওয়া যাবে এখানে, আর এটা বিক্রিয়া করলে নাইট্রিক অক্সাইড এখানে পাওয়া যাবে। এর বিক্রিয়াতে এটা এখানে উৎপন্ন হবে, আর এর বিক্রিয়াতে এটা এখানে উৎপন্ন হবে। এরা পাল্টাপাল্টি করবে। কটা অক্সিজেন আছে? 3টা আর 2টা 5টা। নাইট্রিক অক্সাইড একটা অক্সিজেন গেল, আরো থাকলো অক্সিজেন 2টো। অর্থাৎ ওজোন গ্যাস নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে অক্সিজেন উৎপন্ন করে, ওজোন গ্যাস ধ্বংস হয়ে যায়। তাছাড়া এসি মেশিন, ফ্রিজ, প্লাস্টিক শিল্প, বাড়িতে এসি মেশিন, ফ্রিজ, প্লাস্টিক শিল্প বা প্লাস্টিক শিল্প, এদের থেকে নির্গত সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, অথবা হ্যালোন, অগ্নি নির্বাপক যন্ত্রে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় হ্যালোন, তাই বাড়িতে এসি মেশিন, ফ্রিজ এগুলো ব্যবহার করলে প্লাস্টিক শিল্পে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়। সেই ক্লোরোফ্লোরোকার্বন বা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হ্যালোন ইউভি রশ্মিতে ভেঙে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, সদ্যজাত ক্লোরিন পরমাণু। সেই ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে ধ্বংস করে। কিভাবে দেখব আমরা। ক্লোরোফ্লোরোকার্বন CFCl3, ক্লোরোফ্লোরোকার্বনের রাসায়নিক সংকেত CFCl3, ইউভি রশ্মিতে ভেঙে ক্লোরিন আর CFCl2 উৎপন্ন করে। 3টি ছিল ক্লোরিন, একটা এখানে থাকলে 2টা এখানে থাকবে। সেই ক্লোরিন পরমাণু OCl, দুই নম্বর OCl না ClO, মনে হয় ClO হবে। তো ক্লোরিন পরমাণু আর ওজোন গ্যাস বিক্রিয়া করে ClO আর O2 উৎপন্ন করে। সেই ClO আর ওজোন বিক্রিয়া করে Cl+2O2 উৎপন্ন করে। অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রশ্মির সঙ্গে বিক্রিয়া করলে ক্লোরিন পরমাণু উৎপন্ন হয়।
সেই ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন উৎপন্ন করে আর সিএলও উৎপন্ন করে। সেই সিএলও আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন উৎপন্ন করে। অর্থাৎ ক্লোরিন পরমাণু বিক্রিয়া করার পরে পুনর্বিক্রিয়ার মাধ্যমে আবার ক্লোরিন পরমাণু ফিরে আসে, সেই ক্লোরিন পরমাণু পরবর্তী বিক্রিয়া করে। তাই রিপিটেডলি বারবার ক্লোরিন পরমাণু বিক্রিয়া করে সিএলওতে পরিণত হয়, আবার বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু নিজস্ব জায়গায় ফিরে আসে, পুনরায় বিক্রিয়াতে অংশগ্রহণ করে। অর্থাৎ একটি ক্লোরিন পরমাণু প্রায় 10,000 বার বিক্রিয়া করে 10,000 ওজন অণুকে ভাঙতে পারে একটি ক্লোরিন পরমাণু, যেটি কিনা উৎপন্ন হয় সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন থেকে। আর এই ক্লোরোফ্লোরোকার্বন পাওয়া যায় এসি মেশিন, ফ্রিজ, প্লাস্টিক শিল্প এগুলো থেকে। তাই মনুষ্য সৃষ্ট এই কারণের জন্য ওজোন গ্যাসের স্তর ক্রমশ ক্ষয়ীভূত হচ্ছে, পাতলা হচ্ছে, আর তাতে ওজোন গ্যাস বর্তমানে অনায়াসে পৃথিবীতে পৌঁছে যাচ্ছে বায়ুমণ্ডল ভেদ করে, যার ফলাফল অত্যন্ত খারাপ। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব। ওজোন স্তরে ওজোন গ্যাসের সৃষ্টি এবং ভেঙে যাওয়া প্রাকৃতিক নিয়মেই ঘটলে একটা গতিশীল সাম্য অবস্থানে ওজোন গ্যাসের পরিমাণ বা ঘনত্ব স্থির মানে থাকে। কিন্তু মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে ওজোন গ্যাস বেশি পরিমাণে ক্ষয়ীভূত হচ্ছে, ধ্বংস হচ্ছে, যার কারণে কি কি সমস্যা হতে পারে। সম্ভবত 1982 সালে দক্ষিণ মেরুতে উপগ্রহে পাঠানো চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে যে কুমেরুতে ওজোন গ্যাসের যে ফুটো হয়েছে, যে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে, প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের আকার বা আয়তনের সমান ওজোন গহ্বর। তো যাই হোক, ওজোন স্তর ক্ষয়ীভূত হলে, ওজোন স্তর পাতলা হয়ে গেলে, ওজোন গহ্বর সৃষ্টি হলে ওজোন আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে পৌঁছে যাবে অনায়াসে, আর তাতে আমাদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো এখানে লেখা হয়েছে। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব: ত্বকে ক্যান্সার হতে পারে, চোখে ছানি পড়তে পারে, সানস্ট্রোক, সানবার্ন হতে পারে। সানবার্ন মানে চামড়া বা ত্বক পুড়ে তামাটে হয়ে যায় তীব্র তাপে আল্ট্রাভায়োলেট রশ্মি এসে পড়লে। অর্থাৎ বর্তমানে অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি পুরোপুরি শোষিত হচ্ছে না ওজোন স্তর দিয়ে। ওজোন স্তর পাতলা হওয়ার কারণে ইউভি রশ্মি শোষণের ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাই আল্ট্রাভায়োলেট রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে, ওজোন স্তর ভেদ করে অনায়াসে পৃথিবীতে পৌঁছায়। তাই এই সমস্ত সমস্যাগুলি ধীরে ধীরে দেখা যাচ্ছে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া বিঘ্নিত হবে, কৃষিকাজে ব্যাহত হবে, জলজ অণুজীব যারা জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তারা মারা যাবে। আর তাদের খেয়ে যারা বেঁচে থাকে ছোট ছোট জলজ প্রাণী, তারাও ধীরে ধীরে মারা যাবে। তাহলে এই সমস্ত সমস্যা হতে পারে। প্রকৃতপক্ষে ওজোন স্তর পুরোপুরি না থাকলে পৃথিবীতে জীব বসতি থাকবে না, প্রাণ ধারণের উপযোগী থাকবে না এই পৃথিবীর পরিবেশ। তাহলে কিভাবে আমরা রক্ষা করতে পারি? ওজোন স্তরকে ধ্বংসের হাত থেকে কিভাবে বাঁচাতে পারি? মনুষ্য সৃষ্টি যে কারণগুলি রয়েছে, যেমন এসি মেশিন, ফ্রিজ, প্লাস্টিক শিল্প, এসি মেশিন ফ্রিজের ব্যবহার কমাতে হবে, প্লাস্টিক শিল্প কমাতে হবে, যাতে সিএফসি পরিমাণে কম উৎপন্ন হয়। সিএফসি হচ্ছে ভয়ানক ওজোন স্তর ধ্বংসের ব্যাপারে। তাছাড়া নাইট্রোজেন ঘটিত সার জমি জমাতে আমরা কৃষিকাজে ব্যবহার করি, তার পরিমাণ কমাতে হবে, জৈবিক সার ব্যবহার করতে হবে। এবং দ্রুতগামী যে জেট প্লেন, এরোপ্লেন বায়ুমণ্ডল দিয়ে যাচ্ছে, যাদের কারণে বায়ুর নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন করে,
সেই প্লেন বা এরোপ্লেনের ব্যবহারও কমাতে হবে, তাহলে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপাদন কমবে এবং ওজোন স্তর রক্ষা পাবে। তাছাড়া সব থেকে বড় বিষয় হলো মানুষকে সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে, ওজোন স্তর রক্ষা করার ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।